শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 16ই এপ্রিল বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: সংসদের রণক্ষেত্র, 850 আসন আর মহিলা সংরক্ষণ বিল নিয়ে মুখোমুখি মোদী সরকার ও বিরোধীরা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দিল্লিতে মাঝরাতে গুলি বিনিময়ের পরে গ্রেফতার 6 বাংলাদেশি দুষ্কৃতী। এবারও মুখ্যমন্ত্রী হবেন হিমন্ত বিশ্ব শর্মা। মাথা তুলতে পারবে না কংগ্রেস, ভবিষ্যৎবাণী শোনালেন অসমের বিখ্যাত জ্যোতিষ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। জেদ্দায় সৌদি যুবরাজের সঙ্গে শেহবাজের বৈঠক, জোর দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে। আইন তার নিজস্ব পথে চলবে। পবন খেরার জামিনে স্থগিতাদেশের প্রক্রিয়ায় বলেন অসমের মুখ্যমন্ত্রী। টুকলেন রাহুল গান্ধীকে। বিজেপি প্রার্থীর সমর্থনে কলকাতার শিলিগুড়িতে নির্বাচনী প্রচারে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবং ধর্মের ভিত্তিতে মুসলিম মহিলাদের সংরক্ষণ দেবে না মোদী সরকার, অধিবেশনে হুঙ্কার অমিত শাহের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, সংসদের রণক্ষেত্র, 850 আসন আর মহিলা সংরক্ষণে বিল নিয়ে মুখোমুখি মোদী সরকার ও বিরোধীরা। আজ বৃহস্পতিবার অর্থাৎ 16ই এপ্রিল সকাল 11টা বাজতেই সংসদের বর্ধিত বাজেট অধিবেশনের বিশেষ পর্বে এক বড়সড় রাজনৈতিক সংঘাতের সাক্ষী হতে চলেছে দেশ। 3 দিনব্যাপী এই বিশেষ অধিবেশনের শুরুতেই সীমানা নির্ধারণ এবং বহু প্রতীক্ষিত নারী শক্তি সংক্রান্ত সাংবিধানিক সংশোধনী নিয়ে সরকার ও বিরোধীদের মধ্যে তীব্র লড়াই হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। 2023 সালের নারী সংরক্ষণ আইন অনুযায়ী লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত করার কথা। সেই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে আজ লোকসভায় একযোগে 3টি গুরুত্বপূর্ণ বিল পেশ করতে চলেছে সরকার, যার মধ্যে রয়েছে একটি সাংবিধানিক সংশোধনী বিল, অপরটি সীমানা নির্ধারণ আইন সংক্রান্ত একটি নতুন বিল এবং তৃতীয়টি দিল্লি, জম্মু কাশ্মীর এবং পুদুচেরিতে এই আইন কার্যকর করার জন্য একটি সহায়ক বিল। সবচেয়ে বড় চমক হল লোকসভার আসন সংখ্যা বৃদ্ধি। 2029 সালের সাধারণ নির্বাচনের কথা মাথায় রেখে সরকার লোকসভার বর্তমান 543টি আসন বাড়িয়ে সর্বোচ্চ 850টি করার পরিকল্পনা করেছে। এর মধ্যে 815টি আসন রাজ্যগুলির জন্য এবং 35টি আসন কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য বরাদ্দ করার প্রস্তাব রয়েছে। কেন্দ্রীয় সরকার সাংসদদের সাথে ইতিমধ্যে সংবিধানের 131তম সংশোধনী বিল 2026-এর খসড়া শেয়ার করেছে, যেখানে প্রস্তাব দেওয়া হয়েছে যে কোটা ব্যবস্থা কার্যকর করার জন্য 2027 সালের আদমশুমারি অপেক্ষা না করে 2011 সালের আদমশুমারির উপর ভিত্তি করেই সীমানা পুনর্নির্ধারণ করা হোক, যাতে 2029-এর নির্বাচনের আগেই মহিলাদের সংরক্ষণ সুনিশ্চিত করা যায়। অধিবেশনের গুরুত্ব বুঝে বিজেপি, কংগ্রেস, জেডিইউ এবং লোক জনশক্তি পার্টির মতো দলগুলি তাদের সাংসদদের জন্য 3 লাইন হুইপ জারি করেছে, অর্থাৎ প্রতিটি সাংসদকে অধিবেশনে উপস্থিত থেকে দলের নির্দেশ মেনে ভোট দিতে হবে। সংঘাত নাকি সমঝোতা, আজ দিল্লির সংসদ ভবনে কি হয় সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। অপরদিকে দিল্লিতে মাঝরাতে গুলি বিনিময়ের পরে গ্রেফতার 6 বাংলাদেশি দুষ্কৃতী। মাঝরাতে উত্তেজনাপূর্ণ অভিযানে বড় সাফল্য পেল দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা। বন্দুকযুদ্ধের পর 6 জনকে গ্রেফতার করা হয়েছে, যারা দীর্ঘদিন ধরে একাধিক রাজ্যে ডাকাতি, খুন ও লুটপাটে জড়িত বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে এই গ্রেফতারের ফলে বহু অমীমাংসিত মামলার জট খুলতে পারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এই চক্রটির গতিবিধির উপরে নজর রাখা হচ্ছিল। দিল্লিতে সক্রিয় থাকার পর তারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। গোয়া, কর্ণাটক, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে তাদের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। বিশেষ করে গত বছর গোয়ায় 2টি বড় ডাকাতির ঘটনায় এই চক্রের নাম উঠে আসে। সেই সময় হামলায় বহু মানুষ আহত হয়েছেন। লক্ষ লক্ষ টাকার গয়না ও নগদ অর্থ লুট করা হয়। কর্ণাটকেও একই ধরনের ঘটনার হাদিস মেলে। তদন্তের সূত্র ধরে পুলিশ জানতে পারে
এই চক্রটি দক্ষিণ দিল্লিতে ফের বড়সড় ডাকাতির পরিকল্পনা করেছে। সেই তথ্যের ভিত্তিতে 14 ও 15 এপ্রিলের মাঝরাতে সরাইকালে খা এলাকার কাছে ফাঁদ পাতে পুলিশ। পুলিশ জানায় দুষ্কৃতীদের ঘিরে ফেলতেই অভিযুক্তরা আত্মসমর্পণ করতে অস্বীকার করে এবং গুলি চালনা শুরু করে। পুলিশও সেই গুলির পাল্টা জবাব দেয়। বেশ কিছুক্ষণ এই গুলি বিনিময়ের পর 6 দুষ্কৃতীকে পাকড়াও করা হয়। ধৃতদের কাছ থেকে দেশি আগ্নেয়াস্ত্র, গুলি এবং বাড়িতে ঢুকে চুরি করার বিশেষ সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। পুলিশ আরও জানিয়েছে এদের বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক মামলা রয়েছে। কিছু ক্ষেত্রে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিল। পুলিশের দাবি এই চক্রটি দীর্ঘদিন ধরে আঘাত করে পালানোর কৌশল নিয়ে কাজ করেছিল। সীমান্ত পেরিয়ে বেআইনিভাবে দেশে ঢুকে অপরাধ ঘটিয়ে ফের পালিয়ে যেত তারা। পুলিশের তদন্তে আরও জানা গিয়েছে দেশে থাকা কিছু পরিচিত ব্যক্তি তাদের সহায়তা করত। সম্ভাব্য টার্গেট চিহ্নিত করা থেকে শুরু করে অস্ত্র জোগাড় সব ক্ষেত্রে স্থানীয় যোগাযোগ কাজে লাগানো হতো। তবে অভিযানের সময় 2 অভিযুক্ত অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। তাদের খুঁজে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে এই ঘটনার পর গোটা চক্রটির শিকড় খুঁজে বের করতে জোরদার তদন্ত শুরু হয়েছে। ভবিষ্যতে এমন অপরাধ ঠেকাতে আরও কড়া নজরদারি চালানো হবে বলে দাবি করা হয়েছে। অপরদিকে এবারও অসমের মুখ্যমন্ত্রী হবেন হিমন্ত বিশ্ব শর্মা। মাথা তুলতে পারবে না কংগ্রেস, ভবিষ্যৎবাণী শোনালেন অসমের বিখ্যাত জ্যোতিষ। এবারও অসমের মুখ্যমন্ত্রী হবেন হিমন্ত বিশ্ব শর্মা। ভবিষ্যৎবাণী করেছেন অসমের বিখ্যাত এক জ্যোতিষ। তার ভবিষ্যৎবাণী বহু বছরে মাথা তুলতে পারবে না অসমে কংগ্রেস। এই ভবিষ্যৎবাণী গতকালে বুধবার 1 বৈশাখে বরপেটা সত্রে করা হয়েছে। বরপেটা সত্রে দৈবজ্ঞ ত্রিদীপ দেব শর্মা দলে ঐতিহ্য ও পরম্পরা রক্ষা করে অনুষ্ঠিত বর্ষফল গণনায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন দৈবজ্ঞ ত্রিদীপ দেব শর্মা দলে। বরপেটা সত্রের বর্ষফল গণনা অনুযায়ী এবারও অসমের মুখ্যমন্ত্রী হবেন হিমন্ত বিশ্ব শর্মা। এবছরের 7 নভেম্বর পর্যন্ত তার অতি শুভ দশা চলেছে। এছাড়া বর্ষফলে গণনায় ত্রিদীপ দেব শর্মা দলে দাবি করেছেন সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 80 থেকে 90টি আসন পাওয়ার যোগ রয়েছে। তবে নভেম্বর থেকে প্রায় 18 মাসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কিছু অশুভের যোগ রয়েছে জানিয়ে দৈবজ্ঞ ত্রিদীপ দেব শর্মা বলেন, মুখ্যমন্ত্রীর শত্রুবৃদ্ধি ও মানহানির মতো ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে, তাই তাকে সাবধানে থাকতে হবে। এটা মুখ্যমন্ত্রীর জন্য মঙ্গলজনক বলেন ত্রিদীপ দেব শর্মা দলই। অপরদিকে জেদ্দায় সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক শাহবাজের, জোর দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সৌদি আরব সফরে গিয়ে জেদ্দায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল বুধবার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে সৌদি আরবে পৌঁছানোর পর এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী কার্যালয় পিএমও জানিয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে একটি পোস্টে জানিয়েছেন বৈঠকটি আন্তরিকতা ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শক্তিশালী পাকিস্তানের সৌদি অংশীদারিত্বের অভিন্ন লক্ষ্যই ছিল আলোচনার মূল কেন্দ্রবিন্দু। তিনি বলেন, প্রধানমন্ত্রী 2 দেশের দীর্ঘদিনের সম্পর্কের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন, যা বিশ্বাস, আস্থা ও পারস্পরিক শ্রদ্ধার উপর প্রতিষ্ঠিত। বৈঠকে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ সহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ইসহাক দার আরও উল্লেখ করেন, সৌদি আরব পাকিস্তানের জনগণের হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে আছে এবং এই ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও সুদৃঢ় করতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে জেদ্দায় পৌঁছালে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে স্বাগত জানান মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আব্দুল আজিজ, সৌদি আরবে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আহমেদ ফারুক এবং পাকিস্তানের নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নওয়াফ বিন সাইদ আল মালিক। অপরদিকে আইন তার নিজস্ব পথে চলবে। পবন খেরার জামিনে স্থগিতাদেশের প্রক্রিয়ায় বলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুকলেন রাহুল গান্ধীকে। অসমের নথিভুক্ত মামলায় তেলেঙ্গানা উচ্চ আদালতের জামিন আদেশে ভারতের সর্বোচ্চ আদালতের স্থগিতাদেশ স্বাগত জানিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছে আইন তার নিজস্ব পথে চলবে। মঙ্গলবার কংগ্রেসের সর্বভারতীয় নেতা পবন খেরাকে তেলেঙ্গানা হাইকোর্টের 1 সপ্তাহের ট্রানজিট অগ্রিম জামিনের আদেশে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ সম্পর্কে সাংবাদিকদের জিজ্ঞাসার জবাবে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, সুপ্রিম কোর্টে যখন এই মামলার শুনানি চলছিল তখন তিনি বিমানে ছিলেন।
তবে তিনি বলেন, আমি মনে করি তেলেঙ্গানা হাইকোর্টে পবন খেরার ট্রানজিটে জামিন দিতে পারে না, কারণ তিনি তেলেঙ্গানার বাসিন্দা নন। অসম সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল। আজ সুপ্রিম কোর্টে সেই জামিন স্থগিত করেছে। আইন তার নিজস্ব পথে চলবে। হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিক ভুইয়া শর্মার একাধিক পাসপোর্ট টাকার অভিযোগকারী কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে বেজায় হামলা করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আমি যদি রাহুল গান্ধীর বিরুদ্ধে 10টি অভিযোগ করি তাহলে তিনি একই কথা বলবেন, আমি আমার এবং আমার স্ত্রীর পাসপোর্ট জনসমক্ষে আনব। রাহুল গান্ধী কি তা করতে পারবে? তিনি কি দেশকে বলবেন তিনি কতগুলো দেশে গিয়েছেন? মুখ্যমন্ত্রী আরও বলেন, জনসমক্ষে বক্তব্য পেশ করার আগে রাহুলের সংযম থাকা উচিত। কিছু বলার আগে রাহুল গান্ধীকে বুঝতে হবে তিনি ঈশ্বর নন। গোল্ডেন ভিসা প্রসঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আমি বা আমার পরিবারের কারো গোল্ডেন ভিসা নেই। প্রসঙ্গত, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিক ভুইয়া শর্মার একাধিক বিদেশি পাসপোর্ট রয়েছে বলে অসম বিধানসভা নির্বাচনের 4 দিন আগে 5 এপ্রিল গৌহাটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে গুরুতর অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা পবন খেরা। ওই অভিযোগকে খণ্ডন করে গত 6 এপ্রিল কংগ্রেস নেতা পবন খেরার বিরুদ্ধে আসাম পুলিশের ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ দায়ের করেছিল রিনিক ভুইয়া শর্মা। রিনিক ভুইয়া শর্মার অভিযোগের ভিত্তিতে পবন খেরার বিরুদ্ধে গৌহাটিতে আসাম পুলিশের ক্রাইম ব্রাঞ্চ থানায় ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে। অপরদিকে বিজেপি প্রার্থীর সমর্থনে কলকাতার শিলিগুড়িতে নির্বাচনী প্রচারে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কলকাতার শিলিগুড়ি মহকুমার খড়িবাড়িতে বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে আসছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার তার এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়। প্রাপ্ত খবর অনুযায়ী ফাঁসি দেওয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দুর্গা মুর্মুর সমর্থনে একটি বিশাল জনসভায় ভাষণ দেবেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার দুপুর 3টে নাগাদ এই জনসভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই জনসভাকে কেন্দ্র করে সমস্ত প্রস্তুতি চূড়ান্ত। অসমের মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে গোটা এলাকায় কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এবং মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। খড়িবাড়ির বাতাসি এলাকার পিএসএ ময়দানে একটি অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে। সেখানেই অসমের মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণ করার কথা রয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কর্মীদের মধ্যে এই সফরকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। এবং আজকের শেষ খবরটি, ধর্মের ভিত্তিতে মুসলিম মহিলাদের সংরক্ষণ দেবে না মোদী সরকার। অধিবেশনে হুঙ্কার অমিত শাহের। ধর্মের ভিত্তিতে সংরক্ষণের কোনো প্রশ্নই ওঠে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ বৃহস্পতিবার সংসদে মহিলা সংরক্ষণ বিল 131তম সংশোধনী সীমানা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চলের আইন সংক্রান্ত সংশোধনী বিল পেশ করা হচ্ছে। পেশ করার আবহেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সংবিধান ধর্মের ভিত্তিতে কোনো রকমের সংরক্ষণ প্রদানের অনুমতি দেয়নি। আমি ফের সরকারের নরেন্দ্র মোদী সরকারের সংকল্প বলে দিচ্ছি, ধর্মের ভিত্তিতে মুসলমানদের কোনো রকমের সংরক্ষণ প্রদান করা চরম সংবিধান বিরোধী। এটার প্রশ্ন ওঠে না।